আচ্ছা আচ্ছা, বলেন। এখানে আমাদের চারটার মধ্যে দেখেন যে কয়টা গাড়ি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ছয়টা ছয় হ্যাঁ ধরনের গাড়ি। ফার্স্টে হ্যাঁ হচ্ছে হ্যাঁ একদম নর্মাল ভেহিকেল, নর্মাল যেটা প্রাইভেট কার থাকে এবং মোটরসাইকেল থাকে আমাদের, ঠিক আছে। সেটার জন্য দেখেন চারটা হ্যাঁ চার ধরনের স্পিড লিমিট দেওয়া। হুম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবেন মোটরওয়ের স্পিডটা, ঠিক আছে, আমার মাউসটা যেটা উপরে আচ্ছা আচ্ছা মোটরওয়েজ, ঠিক আছে, এটা মোটরওয়েজ হচ্ছে আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি মোটরওয়েজের প্রশ্ন আচ্ছা করছে। আচ্ছা আচ্ছা আর এই বিল্ট আপটা খুব একটা ইম্পর্টেন্ট না, মোটরওয়েজটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানের মধ্যে। শুধুমাত্র গাড়ি এবং হ্যাঁ হ্যাঁ মোটরসাইকেলের জন্য হ্যাঁ হ্যাঁ মোটরওয়েতে হাইয়েস্ট স্পিড মানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 70 মাইলস পার আওয়ার, ঠিক আছে। ও ডুয়েল আচ্ছা আচ্ছা ক্যারেজওয়ে তো এটা সেম। ডুয়েল ক্যারেজওয়ে বলতে কি, যে ক্যারেজওয়েতে হচ্ছে গিয়ে দুইটা লাইন থেকে এবং একই দিকে গাড়ি চলতেছে, ঠিক আছে, দুই সাইড থেকে গাড়ি চলতেছে, ডুয়েল ক্যারেজওয়ে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর সিঙ্গেল ক্যারেজওয়ে আপনারা চিনেন, ঠিক আছে, অনকামিং ট্রাফিক থাকে, যেগুলোতে অনকামিং ট্রাফিক থাকে অপোজিট সাইড থেকে যদি গাড়ি আসতেছে তাই অবশ্যই একটু কম থাকবে স্পিড, তাই এটাতে 60। ও আর বিল্ট আপ এরিয়া দিয়ে বোঝাচ্ছে নর্মাল টাউনের ভিতরে যে আপনি গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, বা ফর এক্সাম্পল ও মনে করেন যে আপনি লন্ডনের স্ট্রিটস এর মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছেন, লন্ডন স্ট্রিটস এর মধ্যে দিয়ে যখন গাড়ি চালাবেন 30 বা 40-এর উপরে কিন্তু স্পিড যায় না, ঠিক না। আচ্ছা আচ্ছা একটা আচ্ছা এখন এই যে নিচের যে স্পিডটা লেখা 30-এর নিচে ওইটা ওইটা কিসের? মাইল পার এটা আওয়ার নাকি? হচ্ছে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, বড়টা হচ্ছে ও মাইল পার আওয়ার, নিচেরটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ও আচ্ছা 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 তাহলে আমরা এই যে নর্মাল লন্ডনে তো আমরা মাইল নর্মাল অনুযায়ী গাড়ি চালাই, ঠিক না, মাইল পার আওয়ার। হ্যাঁ 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 হুম, হ্যাঁ আর নিচেরটা তাহলে হচ্ছে আমরা কিলোমিটার এটা পার এটা আওয়ার। হচ্ছে জি আচ্ছা আচ্ছা তো জি এটা আমাদের যে নর্মাল গাড়ি যেটা চালাবো আমরা কার ওইটাতে জি, আপনার ওই যে উপরে প্রথমটা যেটা বললেন মোটরওয়ের হ্যাঁ জন্য 70 দেওয়া ওইটা হচ্ছে জি। আপনার আপনার ওই ইসের জন্য ওইটা কিলোমিটারে। আর নিচে যেটা আছে নিচে কত আছে মাইল পার আওয়ারে? নিচেরটা উপ- নাকি না আছে উপরেরটা মাইল পার আওয়ার, উপরেরটা। মাইল পার আওয়ার আচ্ছা আচ্ছা জি ও আচ্ছা উপরেরটা উপরেরটা যেটা মাইল বড়, সরি উপরেরটা হ্যাঁ উপরেরটা মাইল পার আওয়ার, দেখেন এই যে এখানেও দেওয়া আছে, উপরেরটা মাইল পার আওয়ার, নিচেরটা কিলোমিটার পার আওয়ার। ও তাহলে 112 হচ্ছে কিলোমিটার পার আওয়ারে একশো যাওয়া যাবে বারো ওইটা যাবে। কিলোমিটার জি জি হ্যাঁ তো ওই প্রথমটা হচ্ছে আপনার ওই ইসের জন্য কোন রোডের জন্য বলেন প্লিজ? ওইটা হচ্ছে আপনার ওই মোটরওয়ের জন্য মেইন। জি, মোটরওয়ের জন্য, মেইন মোটরওয়ে, আচ্ছা ঠিক আছে, আর যেগুলো নন দ্বিতীয়টা স্টপ। আচ্ছা ডুয়েল দ্বিতীয়টা ক্যারেজওয়ে, ডুয়েল ক্যারেজওয়ে, আচ্ছা 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 ঠিক আছে, তারপরটা আর সিঙ্গেল হ্যাঁ ক্যারেজওয়ে, তারপরটা বিল্ট হ্যাঁ আপ হ্যাঁ এরিয়া। গুড সেটা ঠিক এই এই জিনিসটা ভালো মতো বোঝার জন্যই বিল্ড আপ এরিয়া হবে না ঠিক আছে আর একটু এই অনুযায়ী ইনফরমেশন সবগুলো দিয়ে পড়বে। রাখি, একটু ইনফরমেশন দিয়ে হ্যাঁ রাখি, হ্যাঁ বলেন আপনারা প্লিজ। যেসব গাড়ি চালাবেন এগুলোতে মাইল পার আওয়ারই থাকবে ইনশাল্লাহ সবকিছু। বাট কিছু হ্যাঁ কিছু হ্যাঁ থাকে না গাড়ি যে জাপান থেকে ইম্পোর্ট করে, ঠিক না, জাপানিজ হ্যাঁ ডিলার, হ্যাঁ হ্যাঁ ওইসব হ্যাঁ গাড়িতে কিন্তু যেমন জাপান থেকে যেসব বাইকগুলো আসে বা যে সকল কান্ট্রিতে কিলোমিটার পার আওয়ার ইউজ করে, ওইগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনার জন্য মাইল পার আওয়ারে সেট করা থাকবে না। তো এই জন্যই আচ্ছা আর কি আচ্ছা ফর সেফটি কিলোমিটার পার আওয়ারের ডিস্টেন্সটাও দেওয়া থাকে, স্পিডটা দেওয়া থাকে। ও গেট গেট থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ এই তো এইগুলো আপনি আমাকে একদম পুরো ভিতরে বলেন তো একদম এত সহজ হয় যে আমার কণ্ঠস্থ হয়ে যায় একদম। ঠিক আছে ভাইয়া তাহলে আমি কাজ শুরু করি আর থ্যাংকস আর আপনি আরেকটা একটু ক্লাস বলে দিই, মনে রাখবেন হ্যাঁ যে প্লিজ। মাইল হচ্ছে 0.6 মাইল সমান 1 কিলোমিটার, ঠিক আছে, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স মাইল সিক্স সমান 1 কিলোমিটার, জি, গেট এটা ওকে মনে ওকে রাখবেন। ঠিক আছে ঠিক আছে আচ্ছা, ঠিক আছে ওকে ভাই ভাই, ধন্যবাদ আপনি হ্যাঁ এখন ওকে তাহলে, ভালো আর বাদ বাকিগুলো তো ভাই, বাকিগুলো তো আপনারা বুঝবেনই, ঠিক না। ইনশাল্লাহ হ্যাঁ ওইটা যেহেতু দেখাই দিচ্ছেন আমরা ইনশাল্লাহ বাকিটা ওই হিসাবে পড়ে নিবো এখানের মধ্যে ইনশাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই যে গাড়িটাই, ঠিক আছে, আর হচ্ছে কার টোয়িং আর ক্যারাভান আর ট্রেলার, এই দুইটাই সবচেয়ে বেশি আচ্ছা আসে, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে। ঠিক হ্যাঁ, আছে এটাই। ওকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওকে, হ্যাঁ। ওয়েলকাম। আচ্ছা, আজকে যে টপিকটা আমরা কোয়েশ্চেন সলভ করবো সেটা হচ্ছে কারিকুলামে আমাদের একদম ফার্স্ট এর টপিকটাই, সেটা হচ্ছে ভেহিকেল লোডিং। মাত্র 21টা প্রশ্ন, ছোট একটা টপিক। ফার্স্টের প্রশ্নতে বলা আছে, হোয়াট সেফটি ডিভাইস মাস্ট বি ফিটেড টু আ ট্রেলার ব্রেকিং সিস্টেম। ট্রেলার ব্রেকিং সিস্টেমে কোন সুরক্ষা ডিভাইস লাগানো আবশ্যক। এখন ট্রেলার ব্রেকিং সিস্টেমটা কি, আমরা গাড়ি দিয়ে যখন কোনো ট্রেলার টো করি, ঠিক আছে, টো করার টাইমে তো আমাদের গাড়ির ব্রেকের উপরেই ট্রেলারের ব্রেক নির্ভর করে। আমাদের গাড়ি ব্রেক করলে সাথে সাথে পিছনে যেটা আমরা ক্যারি করতেছি সেটাও ব্রেক হয়। কিন্তু কোনো কারণে যদি আমাদের গাড়ি থেকে আমাদের যে ট্রেলারটা সেটা আনহুক হয়ে যায়, হইতেই পারে আনহুক, অনেক কারণে আনহুক হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তো ট্রেলারটা নিজস্ব কোনো ব্রেকিং সিস্টেম নাই, তাই না, ট্রেলার তো নিজে নিজে থামবে না। সেই জায়গায় হচ্ছে ব্রেকআওয়ে কেবলটা কাজে লাগে, ঠিক আছে। এখানে মধ্যে কোন ডিভাইসটা ফিট করতে হবে সেটা হচ্ছে ব্রেকআওয়ে কেবল, ঠিক আছে। এখন ব্রেকআওয়ে কেবলটা কি, এই যখন এই গাড়ির সাথে ট্রেলারটা হুক করা থাকে এবং কোনো কারণে আনহুক হয়ে যায়, তো এই ব্রেকআওয়ে কেবল একটা পিনের সাথে লাগানো থাকে, এই পিনটা তখন পুল হয়, ঠিক আছে, পুল হওয়ার সাথে সাথেই
ট্রেলারটার ব্রেকিং সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ট্রেলারটা নিজে থেকে অটোমেটিকলি ব্রেক করে জায়গায় থেমে যায়। হোয়াট সেফটি ডিভাইস মাস্ট বি ফিটেড টু আ ট্রেলার ব্রেকিং সিস্টেম? আনসার হবে ব্রেকওয়ে কেবল। দুই চলে যাই আমরা। হু ইজ রেসপন্সিবল ফর মেকিং শিওর দ্যাট আ ভেহিকেল ইজন্ট ওভারলোডেড? যানবাহন যাতে অতিরিক্ত ওভারলোড না হয়, অর্থাৎ অতিরিক্ত বোঝা যেন না নেয়, সেটা নিশ্চিত করা কার দায়িত্ব? ড্রাইভার অফ দ্য ভেহিকেল, গাড়ি চালক, ওনার অফ দ্য আইটেমস বিং ক্যারিড, বহন করা জিনিসপত্রের মালিক, নাকি দ্য পার্সন হু লোডেড দ্য ভেহিকেল, যে গাড়িটাকে লোড করছে, নাকি দ্য লাইসেন্সিং অথরিটি? আনসার হবে দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল। একটা গাড়িতে কি হচ্ছে না হচ্ছে তৎক্ষণাৎ এই সবকিছুর জন্য দায়ী কি? দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল। 3 নম্বর প্রশ্ন চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ইফ ইউর ট্রেলার স্টার্টস টু সোয়ার্ভ অর স্নেক? এখন এখানে জিজ্ঞেস করা হচ্ছে যদি আপনার ট্রেলারটা সোয়ার্ভ বা স্নেক করা শুরু করে। সোয়ার্ভ বা স্নেক কি? অনেক সময় দেখা যায় যে আপনার ট্রেলার ডান বামে দুলতে থাকে, ডান বাম ডান বাম ডান বাম এরকম ডানে বামে যেতে থাকে, সোয়ার্ভ করতে পারে, ঠিক আছে, এটাকে সোয়ার্ভ বা স্নেকিং বলে। আমি এর আগে হয়তো একটা কোনো টপিকে বলেছিলাম, কোনো ক্ষেত্রে যদি এরকম ট্রেলার সোয়ার্ভ বা স্নেক করা শুরু করে তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে রিডিউস স্পিড জেন্টলি, আস্তে আস্তে গাড়ির গতি কমাতে শুরু করবেন। হঠাৎ করে গাড়ির গতি কমাবেন না, ধীরে ধীরে গাড়ির গতি কমাবেন, যেন ট্রেলারটা গতি কমার সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। 4 নম্বরে চলে যাই। When would you increase the pressure in your tires so that it's above the normal value? কখন আপনি আপনার টায়ারের যে প্রেসারটা সেটা স্বাভাবিক মানের চেয়ে বেশি বাড়াবেন? এখন দেখেন, টায়ারের একটা মিনিমাম প্রেসার থাকে, ঠিক না? ফর এক্সাম্পল 70 PSI, 80 PSI, এটা কোম্পানি থেকে বলা থাকে যে এত PSI প্রেসারে টায়ারটাতে হাওয়া দিতে হবে। এখন আপনি যদি কোনো বড় বোঝা বা কোনো হেভি গুডস যদি আপনি সাপ্লাই করেন বা আপনার গাড়িতে যদি বোঝা অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির চাকার যে প্রেসার সেটা কিন্তু স্বাভাবিক থেকে বাড়িয়ে নিতে হবে। কারণ আপনি যখন প্রেসারটা বাড়িয়ে নেবেন এবং যখন হেভি লোড পড়বে তখন একটা আরেকটাকে ব্যালেন্স আউট করে দিবে, তো স্বাভাবিক অবস্থায় যে প্রেসার থাকার কথা সেই প্রেসারটুকুই থাকবে। তাই আনসার হবে ওয়েন ক্যারিং এ হেভি লোড, ভারী বোঝা বহন করার সময়। 5 নম্বরে আসি। হোয়াটস দ্য মিনিমাম ডেপথ অফ আ ট্রেড অন দ্য টায়ার্স অফ আ ট্রেলার? একটি ট্রেলারের টায়ারের সর্বনিম্ন ট্রেড গভীরতা কত? টায়ারের মধ্যে দেখবেন যেরকম খাঁচ কাটা থাকে অনেক সময়, ঠিক আছে, এই খাঁচ কাটা গুলাকে বলা হয় ট্রেড, ঠিক আছে। এই ট্রেডের সর্বোচ্চ যেটা মিনিমাম, যেটা সর্বনিম্ন ডেপথ হতে হবে 1.6 মিলিমিটার। 6 নম্বরে চলে আসি আমরা। ইউ আর ক্যারিং আ চাইল্ড আন্ডার 3 years old in your car. Which restraint is suitable for a child of this age? আপনি আপনার গাড়িতে 3 বছরের কম বয়সী একটি শিশুকে বহন করছেন, এই শিশুর জন্য কোন ধরনের চাইল্ড রিস্ট্রেন্ট উপযুক্ত? আমি আমাদের গত বুধবারের ক্লাসে বলে দিয়েছিলাম যে সেটার ক্ষেত্রে আনসার হবে আর চাইল্ড সিট। 3 বছরের নিম্নের যে কোনো বাচ্চাকে যদি ক্যারি করা হয় তার জন্য একটা অবশ্যই চাইল্ড সিট ব্যবস্থা করতে হবে, এটাই হচ্ছে প্রপার নিয়ম। সাথে চলে যাই। You are planning to tow a caravan. What will help the handling of the combination? আপনি একটা ক্যারাভান টেনে নেওয়ার জন্য পরিকল্পনা করছেন, ঠিক আছে। এখন কোন কম্বিনেশনটা আপনাকে এই কাজটা করতে আরো বেশি সহযোগিতা করবে? কম্বিনেশনটা চাইছে আর কি, কোনটার সাথে কোনটা কম্বিনেশন করতে হবে। অ্যান্টিলক ব্রেকস ফিটেড টু দ্য টোয়িং ভেহিকেল, টোয়িং গাড়িতে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম আপনি অ্যাড করবেন। পাওয়ার স্টিয়ারিং ফিটেড টু দ্য টোয়িং ভেহিকেল, টোয়িং গাড়িটাতে পাওয়ার স্টিয়ারিং ফিট করবেন। আর জকি হুইল ফিটেড টু দ্য টোবার, টোবারে লাগানো একটি জকি হুইল থাকবে। নাকি আর স্টেবিলাইজার ফিটেড টু দ্য টোবার, টোবারে একটি স্টেবিলাইজার লাগানো থাকবে। যেহেতু আপনি একটা জিনিস টো করতেছেন, ঠিক না, সেটা স্টেবিলাইজ থাকা অর্থাৎ সেটা ভারসাম্য বজায় রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে স্টেবিলাইজার ফিটেড টু আ টোবার, স্টেবিলাইজার যদি একটা টোবার অর্থাৎ যে পার্টটা দিয়ে আপনি টো করতেছেন সেটাতে যদি একটা স্টেবিলাইজার ফিট করা থাকে, সেক্ষেত্রে আপনার যে ট্রেলারটা সেটা সোয়ার্ভ করা বা স্নেক করা অনেকাংশেই কমে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ট্রেলারের উপর আপনার নিয়ন্ত্রণ বেশি থাকবে। তাই আনসার হবে স্টেবিলাইজার ফিটেড টু দ্য টোবার। 8 নম্বরে যাই আমরা। What does it mean if your trailer has a maximum authorized mass MAM of 3500 কিলোগ্রাম অর্থাৎ 3.5 টনস? প্রশ্নটা আবার আমি বাংলায় বলি। আপনার ট্রেলারের সর্বোচ্চ অনুমোদিত ভর যদি 3500 কেজি হয়
তাহলে তার অর্থ কি? এই যে 3500 কেজি, এটা দিয়ে কি বোঝায়? শুধু আপনার গাড়ির ওজন, নাকি বোঝা সহ ওজন, নাকি ট্রেলার সহ ওজন, এই সবকিছুর মিলে কোনটা বোঝাচ্ছে? প্রথম অপশন, ইউর এমটি ট্রেলার ওয়েস 3500 কিলোগ্রাম। আপনার যে খালি ট্রেলার, এটার ওজন হতে হবে, এটার ওজন সর্বোচ্চ 3500 কিলোগ্রাম হতে পারবে। ইউর ট্রেলার ক্যান ক্যারি আ লোড অফ 3500 কিলোগ্রাম। আপনার ট্রেলারটি 3500 কেজি ওজন বহন করতে পারবে। Your trailer and towing vehicle combined cannot weigh more than 3500 কিলোগ্রাম। আপনার ট্রেলার এবং টোয়িং গাড়ির ওজন 3500 কিলোগ্রামের বেশি হতে পারবে না। নাকি your trailer and load combined cannot weigh more than 3500 কিলোগ্রাম। আপনার ট্রেলার এবং আপনার মালপত্রের ওজন দুটা যোগ করে 3500 কিলোগ্রামের বেশি হতে পারবে না। আনসার হচ্ছে এইটা। যখন এরকম ম্যাক্সিমাইজ অথরাইজড মাস বা এম দেওয়া থাকবে, সেখানে যত কিলোগ্রাম দেওয়া থাকবে সেটা হবে আপনার ট্রেইলার প্লাস আপনি যে লোডটা দিচ্ছেন গাড়ির উপরে, যে মালপত্র আপনি বোঝাই করতেছেন, সেই দুইটার যোগফল 3500 কিলোগ্রামের অধিক হইতে পারবে না। এখানে 3500 জায়গায় যদি অন্য কোনো মান থাকতো তাহলে সেটাই কার্যকর হইতো, যে আপনার ট্রেলারের ওজন এবং আপনার হেভি গুডস যেটা আপনি বহন করবেন সেটার দুইটার যোগফল এই এম থেকে বেশি হইতে পারবে না। 9 চলে যাই আমরা। What would be affected if you carry a very heavy load on your vehicle? আপনার গাড়িতে খুব বেশি বোঝা বহন করলে কোনটা সবচেয়ে বেশি প্রভাবিত হবে? The vehicle's gearbox, গাড়ির গিয়ারবক্স, the vehicle's ventilation, ventilation মানে কি? বায়ু চলাচলের পথ, ঠিক না? The vehicle's battery, নাকি the vehicle's handling? আপনি বলেন, আপনারা সব এটার আনসার জানেন। যখন আপনি কোনো ভারী বোঝা ক্যারি করবেন আপনার গাড়িতে, তখন আপনার গাড়ির হ্যান্ডলিং কিন্তু নর্মালের থেকে অনেকাংশেই কম্প্রোমাইজড হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি নর্মালি যেভাবে স্টিয়ারিং ঘুরাইতেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে আইদার অনেক সেন্সিটিভ হয়ে যাবে স্টিয়ারিং, আর নাহলে দেখা যাবে অনেক স্টিফ হয়ে যাবে। তাই আপনি যখন হেভি লোড ক্যারি করবেন তখন আপনার ভেহিক্যালের হ্যান্ডলিং এর উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। 10 চলে যাই আমরা। What must you do when you hitch an unbraked trailer to a towing vehicle? ব্রেকবিহীন একটা ট্রেলারকে যখন টোয়িং গাড়ির সাথে লাগাবেন আপনি, তখন কি করা উচিত? ঠিক আছে, আনব্রেকড ট্রেলার অর্থাৎ কি, সেই ট্রেলারের নিজস্ব কোনো ব্রেকিং সিস্টেম নাই, সেটাকে যখন আপনি একটা টোয়িং ভেহিকেলের সাথে লাগাবেন তখন আপনার কি করা উচিত? গ্রিস দ্য টো বল অ্যান্ড হিচ। টো বল এবং যে হিচটা থাকে সেটাকে গ্রিস করে নেবেন। মেক শিওর ইউ ক্যান সি দ্য ট্রেলার ইন দ্য মিরর্স। আপনি নিশ্চিত করবেন যে আপনি ট্রেলারটাকে আপনার এক্সটেরিয়র রিয়ার ভিউ মিররে দেখতে পারতেছেন। নাকি সুইচ অফ দ্য রিভার্সিং সেন্সর অন দ্য টোয়িং ভেহিকেল, টোয়িং গাড়ির যে রিভার্সিং সেন্সর সেটা বন্ধ করে দিবেন। নাকি ফিট আ সেকেন্ডারি কাপলিং ডিভাইস। আনসার হবে এটা, একটা সেকেন্ডারি কাপলিং ডিভাইস ফিট করবেন। সেকেন্ডারি কাপলিং ডিভাইস আপনার ট্রেলারের সাথে আপনার যে ভেহিকেল সেটার বন্ধনটা যেন আরো বেশি পরিমাণে শক্ত থাকে সেটা নিশ্চিত করে, এই জন্য এটার নাম সেকেন্ডারি কাপলিং ডিভাইস। ঠিক আছে, কাপলিং মানে কি? একটার সাথে আরেকটা যখন আপনি যোগ লাগাচ্ছেন, একটা সেকেন্ডারি কাপলিং ডিভাইস যখন আপনার লাগানো থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই আনব্রেক ট্রেলার যে ছুটে যাওয়ার সম্ভাবনাটা বা আনহুক হয়ে যাওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু বলতে গেলে একদম নাই হয়ে যাবে। তাই একটা সেকেন্ডারি কাপলিং ডিভাইস অবশ্যই আনব্রেক ট্রেলার টো করার সময় লাগাতে হবে। 11 নম্বর প্রশ্নতে যাই। হাউ শুড আ লোড বি ক্যারিড অন ইউর রুফ র্যাক? আপনার ছাদের র্যাকে কিভাবে বোঝা বহন করবেন? রুফ র্যাক কি? গাড়ির উপরে অনেক সময় আলাদা করে কিন্তু র্যাকের মতো সিস্টেম করা থাকে যেখানে আমরা লাগেজ বা আমাদের যে বড় সড়ো ব্যাগ আছে বা অনেক সময় বড় ট্রাঙ্ক থাকে সেগুলো আমরা বেঁধে নিয়ে যেতে পারি। এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে হাউ শুড আ লোড বি ক্যারিড অন ইউর রুফ র্যাক? আপনার ছাদের র্যাকে কিভাবে বোঝা বহন করা উচিত? আমি কি বললাম, ছাদে যদি আপনি বোঝা বহন করেন সেক্ষেত্রে কি আপনার কিছু দিয়ে বেঁধে রাখতে হবে, ঠিক না? তাহলে আনসারটা কি হবে? সিকিউরলি ফাস্টেন্ড উইথ সুইটেবল রিস্ট্রেন্টস। উপযুক্ত রিস্ট্রেন্ট দিয়ে নিরাপদে বেঁধে রাখা দিতে হবে। 12 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। What restrictions apply if you are towing a trailer on a 3-lane motorway? আপনি যদি একটা 3 লাইন যুক্ত মোটরওয়েতে একটা ট্রেলারকে টো করেন সেক্ষেত্রে আপনার উপর কোন নিষেধাজ্ঞাটা জারি করা হবে বা কোন সীমাবদ্ধতা থাকবে আপনার উপর? আমি কি বলছিলাম গত ক্লাসের পড়া আমাদের, যে কোনো গাড়ি যদি একটা ট্রেলারকে টো করে সে কখনো 3 লেন মোটরওয়ের যে সর্ব রাইটের লেন সে রাইট লেন ইউজ করতে পারবে না। তাই আনসার কি হবে? ইউ মাস্ট নট ইউজ দ্য রাইট হ্যান্ড লেন। ডান দিকের লেন ব্যবহার করা উচিত নয়। 13 নম্বরে চলে যাই আমরা। ইউ হ্যাভ জাস্ট পাসড ইউর ড্রাইভিং টেস্ট।
What's the maximum authorized mass of any trailer that you can tow? আপনি সবেমাত্র আপনার ড্রাইভিং টেস্ট উত্তীর্ণ হয়েছেন, আপনি যে ট্রেলার টেনে আনতে পারবেন তার সর্বোচ্চ অনুমোদিত MAM কত হবে? আনসার হবে 3500 কিলোগ্রাম। এটা মুখস্থ একটা জিনিস, 3.5 টনস। 14 নম্বর, আর প্যাসেঞ্জার্স অ্যালাউড টু রাইড ইন আ ক্যারাভান দ্যাটস বিং টোড? যাত্রীরা কি এমন ক্যারাভানে চলতে পারবেন যেটাকে টো করা হচ্ছে? অর্থাৎ মনে করেন আপনি একটা ক্যারাভান টো করতেছেন, সেই ক্যারাভানের ভিতরে কি যাত্রীরা উঠতে পারবে বা যাত্রীরা ট্রাভেল করতে পারবে? আনসার নো, নট অ্যাট অল। কখনোই একটা টো করা ক্যারাভানের ভিতরে প্যাসেঞ্জাররা থাকতে পারবে না, সেটা সর্বদা খালি থাকতে হবে। 15 নম্বরে চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর টোয়িং আ ট্রেলার অ্যান্ড ইট স্টার্টস টু সুইং ফ্রম সাইড টু সাইড? এই যে স্টার্টস টু সুইং ফ্রম সাইড টু সাইড, এটাই কিন্তু আপনার ওই যে সোয়ার্ভ বা স্নেক, ঠিক আছে? যদি আপনার একটি ট্রেলার টেনে নিয়ে যাওয়ার সময় ট্রেলারটা দুই সাইডে দুলতে থাকে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? আমরা কি বলেছিলাম একটু আগে, যে রিডিউস ইউর স্পিড জেন্টলি, ঠিক না? আস্তে আস্তে আপনার গাড়ির গতিটা আপনি কমিয়ে আনবেন। এখানেও আনসার একই হবে, ইজ অফ দ্য এক্সেলেটর টু রিডিউস ইউর স্পিড। গতি কমাতে আপনার এক্সেলেটর থেকে আস্তে আস্তে আপনি পাটা সরাতে থাকবেন, যেন আস্তে আস্তে গতি কমতে থাকে। 16 নম্বরে যাই আমরা। হাউ শুড ইউ লোড ইউর ট্রেলার? আপনি কিভাবে একটা ট্রেলার লোড করবেন? এটা আমরা গতকালকের ক্লাসে বলেছিলাম যে ট্রেলার লোডের ক্ষেত্রে কোন কোন জায়গায় কোন কোন জিনিস দিতে হবে। তখন আমরা বলেছিলাম যে যত ভারী আইটেম গুলো থাকবে, ভারী যে মালপত্রগুলো থাকবে, সেগুলো সর্বদা গাড়ির অ্যাক্সেলের উপরে দিতে হবে। সেক্ষেত্রে গাড়িটা সবচেয়ে বেশি স্টেবল থাকে, গাড়ির ভারসাম্য তখন সবচেয়ে বেশি পরিমাণে বজায় রাখা সম্ভব হয়। 17তে যাই আমরা। You are about to start a journey towing a trailer. What should you do if you notice that a light on your trailer is not working? আপনি একটা জার্নি শুরু করবেন একটা ট্রেলারকে টো করে। এখন আপনি হঠাৎ করে খেয়াল করলেন যে আপনার ট্রেলারের যে একটা লাইট সেটা কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? অবশ্যই ট্রেলারের লাইট আপনাকে আগে মেরামত করতে হবে বা রিপেয়ার করতে হবে। ট্রেলারের লাইট যদি নষ্ট হয়ে যায়, রিপেয়ার না করে কখনো ট্রেলার টো করবেন না, কারণ এটা একটা হেভি ভেহিকেল। আর আপনি নর্মাল যেভাবে হ্যান্ডলিং করতে পারবেন, ট্রেলারওয়ালা একটা গাড়ি কিন্তু হ্যান্ডলিং করা অতটা ইজি না। তো সেই ক্ষেত্রে ছোট থেকে ছোট জিনিসও ইম্পর্টেন্ট। অবশ্যই রিপেয়ার দ্য লাইট বিফোর কন্টিনিউইং উইথ ইউর জার্নি। আপনার যাত্রা শুরু করার আগে অবশ্যই লাইটটা মেরামত করে নেবেন। 18 নম্বরে চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু বিফোর ইউ টো আ ট্রেলার ফর দ্য ফার্স্ট টাইম? আপনি জীবনে প্রথমবার একটা ট্রেলার টো করার আগে আপনার কি করা উচিত? অবশ্যই আনসার হবে টেক প্রফেশনাল ট্রেনিং, পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করুন অবশ্যই। 19-এ চলে যাই আমরা। হাউ উইল আ হেভি লোড অন ইউর রুফ র্যাক এফেক্ট ইউর ভেহিকেলস হ্যান্ডলিং? আপনার ছাদের উপরে যদি রুফ র্যাক থাকে এবং সেটাতে যদি কোনো হেভি লোড থাকে, অর্থাৎ ভারী মালপত্র থাকে, সেই ক্ষেত্রে আপনার ভেহিকেলের হ্যান্ডলিং কিভাবে প্রভাবিত হতে পারে? আনসার কি হবে? ইট উইল রিডিউস স্টেবিলিটি। আমরা বলেছি যখন গাড়িতে কোনো হেভি গুডস থাকে বা হেভি লোড থাকে, সেই ক্ষেত্রে গাড়ির স্টেবিলিটি তুলনার থেকে অনেক বেশি পরিমাণে কমে যায়, অর্থাৎ গাড়ি ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই আনসার হবে ইট উইল রিডিউস স্টেবিলিটি। 20 নম্বরে চলে যাই আমরা। ইউ উইশ টু টো আ ট্রেলার, ওয়ার উড ইউ ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নোজ ওয়েট ফর ইউর ভেহিকেলস টো হিচ? আপনি একটি ট্রেলার টো করতে চান, আপনার গাড়ির টো হিচের জন্য সর্বোচ্চ নোজ ওয়েট যেটা, সেটা কোথায় পাবেন? আপনি কোথায় লেখা থাকবে? মানে আপনার গাড়ির MAM হোক, আপনার গাড়ির যে ম্যাক্সিমাম নোজ ওয়েট হোক, ঠিক আছে, টো হিচের জন্য সবকিছুই আপনার গাড়ির যে হ্যান্ডবুক, ভেহিকেল হ্যান্ডবুকেই লেখা আছে। ভেহিকেল হ্যান্ডবুকে অবশ্যই এখানের মধ্যে এত বড় একটা হ্যান্ডবুক থাকে, ঠিক আছে, হ্যান্ডবুকের মধ্যে সব ইনফরমেশন দেওয়া থাকে। 21 নম্বরে চলে যাই আমরা। You are good to tow a trailer that's wider than your car. What must you fit to your car before you start towing it? আপনি এমন একটা ট্রেলার টানতে যাচ্ছেন যা আপনার গাড়ির থেকেও চওড়া, অর্থাৎ প্রশস্ত। আপনার গাড়ি টানা শুরু করার আগে কি ফিট করা উচিত গাড়িতে, যেন আপনি আরো বেশি সহযোগিতা পান? দেখেন, আপনার গাড়ি থেকে যদি কোনো কিছু বেশি চওড়া আপনি টো করেন বা টেনে নিয়ে যান প্রশস্ত বেশি, সেক্ষেত্রে কি আপনি আপনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, অর্থাৎ আপনার যে লুকিং গ্লাসে কিন্তু আপনি দেখতে পারবেন না আপনার ট্রেলারের পিছনে কি চলতেছে, কারণ আপনার লুকিং গ্লাসের ডিস্টেন্স কিন্তু আপনার গাড়ির চড়া অনুযায়ী মাপা হয়েছে, ঠিক না?
মানে আপনি যদি আপনার গাড়ি থেকেও চড়া কোনো কিছু টো করতে যান, সেক্ষেত্রে কিন্তু ট্রেলারের পিছনে কি আছে আপনি দেখতে পারবেন না। তাই অবশ্যই এক্সটেরিয়ার টোয়িং মিরার্স লাগাই নেবেন, বাইরের টোয়িং আয়না। এখানে হচ্ছে এক্সট্রা লুকিং গ্লাস, এটা একটু লম্বা হয় যেন আপনি ট্রেলারের পিছনে দেখতে পারেন, সেটা অবশ্যই লাগিয়ে নেবেন। এই ছিল আমাদের আজকের ভেহিকেল হ্যান্ড আমাদের যানবাহন লোডিং অর্থাৎ ভেহিকেল লোডিং এর যে কারিকুলাম এটা। এখন আমরা এটা যেহেতু শেষ, আমরা এখন অন্য একটা লেসনে চলে যাব। এরপরে যে লেসনটা আমরা পড়বো এটা হচ্ছে লেসন আর কি হচ্ছে থিওরি টেস্টের মক টেস্ট তো না, হাইওয়ে কোডাই লার্ন থেকে হচ্ছে ইউজিং দ্য রোড থেকে সবকিছু পড়া লাগবে না, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি পড়িয়ে দিব এখন। আচ্ছা, ইউজিং অফ দ্য রোড থেকে সবচেয়ে প্রথমে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটা, রিমেম্বার মিরর্স সিগন্যাল ম্যানুভার। এই প্রশ্নটা সবসময় আসে যে আপনি একটা গাড়ি স্টেশনারি অবস্থায় আছে, অর্থাৎ গাড়ি আপনার থেমে আছে, গাড়িটা চালানো শুরু করার আগে আপনার কোন প্রসিজারটা ফলো করা উচিত? সেই প্রসিজারটা হচ্ছে মিরর্স সিগন্যাল ম্যানুভার। প্রথমে আপনার রিয়ার ভিউ মিররে দেখবেন, তারপরে আপনি আপনার গাড়ির যে ইন্ডিকেটর সেটা দিয়ে সিগন্যাল দিবেন, তারপরে ম্যানুভার করবেন অর্থাৎ গাড়ি চালানো শুরু করবেন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একটা সাইকেল চালক বা একটা মোটর সাইকেল চালক বা একজন ঘোড়া চালককে আমরা কিভাবে ওভারটেক করব? তাদেরকে বলা হয় ভালনারেবল রোড ইউজার্স, যাদের জন্য এক্সট্রা কেয়ার নিতে হয়। তাদেরকে ওভারটেক করার সময় অবশ্যই ইনাফ জায়গা রাখবো, প্লেন্টি অফ রুম রাখবো। কতটুক রুম রাখবো? একটা গাড়ি সমান রুম রাখবো। এই যে দেখেন এখানে গাড়িটা যতটুক চড়া, ওভারটেক করার টাইমে ঠিক ততটুক চড়া জায়গায় রাখা হয়েছে যেন সাইকেলওয়ালা ম্যানুভার করতে পারে। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে লার্জ ভেহিকেলস কে ওভারটেক করার টাইমে কখনো ডু নট কাট ইন টু কুইকলি, অর্থাৎ আপনি লার্জ ভেহিকেল, একটা লম্বা ভেহিকেল, তাকে ওভারটেক করলেন, পরে সাথে সাথে তার সামনে এসে পড়বেন না, কারণ এগুলো বড় ভেহিকেল, তাদের ব্রেক করতে সময় লাগে। আপনি বরং ওভারটেক করবেন, পরে আরো কিছু বেশ সামনে যে যখন দেখবেন যে একটা সেফ ডিস্টেন্স আছে, তখন আপনি আবার আপনার নিজের লাইনে ফিরে আসবেন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বিং ওভারটেকেন, আপনাকে যখন কেউ ওভারটেক করবে, আপনাকে যদি হঠাৎ করে কেউ, এই যে এখানের মধ্যে আপনাকে যদি হঠাৎ করে কোনো গাড়ি খুব অ্যাগ্রেসিভ ভাবে ওভারটেক করে, কখনো আপনি সেই গাড়ির সাথে পাল্লা দিবেন না, বরং আপনি আপনার স্পিড কমিয়ে দিবেন এবং আপনার যে সেফ ডিস্টেন্স, এই যে ড্রপ ব্যাক টু মেনটেইন আ 2 সেকেন্ড গ্যাপ ইফ সামওয়ান ওভারটেকস এন্ড পুলস ইনটু দ্য গ্যাপ ইন ফ্রন্ট অফ ইউ। অর্থাৎ আপনি নিজে স্লো হবেন, ড্রপ ব্যাক করবেন এবং তার সাথে নির্দিষ্ট যে দূরত্ব থাকার কথা সেফ গ্যাপ সেটা মেনটেইন করবেন। এবারে আসি আমরা রোড জাংশনে। রোড জাংশনে আমরা কি বলেছিলাম, এটা আমরা লেসনে পড়েছিলাম, যখনই আপনি কোনো রোড জাংশনে ঢুকতে যাবেন মেইন রোড থেকে সাইড রোডে, অবশ্যই যদি আপনি দেখেন যে কোনো পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী রাস্তার মাঝে আছে বা পেভমেন্টেও আছে, পার হতে পারে, আপনি অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিবেন যেন তারা আগে রাস্তা পার হয়, এরপরে আপনি জাংশন রোডে ঢুকবেন। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে assess your vehicle's length and do not obstruct traffic। এখানের মধ্যে কি বলা হয়েছে, যখন আপনি এই যে এরকম গিভ ওয়ে সাইনওয়ালা জায়গা দিয়ে আপনি গাড়ি পার করবেন, ঠিক আছে, অবশ্যই আপনি আপনার গাড়ির যে দৈর্ঘ্য সেটা খেয়াল রাখবেন। আপনার গাড়ির দৈর্ঘ্য যদি বেশি হয়, যেমন দেখেন এই গাড়ির দৈর্ঘ্যটা বেশি হওয়ার কারণে কিন্তু এই যে লাইনটা, ট্রাফিক লাইনটা, ঠিক আছে, এটা কিন্তু ব্লকড হয়ে যাচ্ছে, তাই না? এইটুকু জায়গার মধ্যে গাড়িটার ওয়েট করার পারমিশন আছে, কিন্তু এই যে পিছনে ট্রেলারটা আছে, ট্রেলারটার জন্য কিন্তু রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে। এরকম ওয়েটিং প্লেসে সর্বদা খেয়াল রাখবেন যেন আপনার গাড়ির লেন্থের জন্য, দৈর্ঘ্যের জন্য ট্রাফিক অবস্ট্রাক্ট না হয়। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্নে আসি, জাংশন বক্স নিয়ে আমরা এর আগে অনেক পড়েছি। জাংশন বক্সে আপনি কখন ওয়েট করতে পারবেন, এই যে দেখেন গাড়িটা ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রাখছে, যখন আপনি রাইট সাইডে যাওয়া ব্লক থাকবে বা আপনি যে এক্সিট রোড দিবেন সেই রোডে
ট্রাফিকের কিউ থাকবে, তখন আপনি জাংশন বক্সের মাঝে এসে অপেক্ষা করতে পারবেন। এরপর ইম্পর্টেন্ট যে প্রশ্নতে আমরা যাই, সেটা হচ্ছে এই যে আপনি যখন উভয় সাইড থেকে যখন গাড়ি আসবে, সেক্ষেত্রে আপনি একটা গাড়ি এবং আরেকটা গাড়ি কিভাবে আপনারা ক্রস করবেন একজন আরেকজনকে। এই ছবিতে দেখুন একটু, যে দুইটা গাড়ি একটা আরেকটা বিপরীত দিকে চলছে। এই যে পার্পেল কালারের গাড়িটা, বেগুনি গাড়িটা, সেও ডানে যাবে, নীল যে গাড়িটা সেও ডানে যাবে। আমি কি বলেছিলাম, কোনোদিন যদি আপনার অনকামিং ট্রাফিককে পার করে ডানে বা বামে যাওয়া লাগে, সেই ক্ষেত্রে সর্বদা আপনি যদি দেখেন আপনার চান্স আছে, সর্বদা ট্রাই করবেন সেই গাড়ির পিছন দিয়ে পার করার। কেন? কারণ আপনি যদি পিছন দিয়ে পার না করে সামনে দিয়ে পার করেন, সেক্ষেত্রে গাড়িটার পিছনে কি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এই যে দেখেন, এই গাড়িটাও ডানে যাবে, ও পিছন দিক দিয়ে পার করছে, ও ডানে যাবে, ও পিছন দিক দিয়ে পার করছে। কারণ কি, দুজনে একই ডিরেকশনে যাবে, ডানে ডানে। এখন যদি একটু বিপরীত ঘটনায় বসি আমরা, এই গাড়িটা যাবে ডানে এবং এই গাড়িটা যাবে ডানে, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে কি একটা আরেকটা পিছন দিয়ে পার করবেন। আর এই যে এখানের মধ্যে দেখেন, এই গাড়িটা কি করতেছে, ডানে যাচ্ছে, এই গাড়িটাও ডানে যাচ্ছে, ঠিক না? একটা একটা সামনে দিয়ে পার করবেন না কখনো, কারণ ওই গাড়ির পিছনে কি হচ্ছে আপনি জানেন না, এই গাড়ির পিছনে কি হচ্ছে আপনি জানেন না। তাই সর্বদা একজন একজনের পিছন থেকে পার করবেন। আর এই যে দেখেন, আমি বলেছিলাম মিরর সিগন্যাল ম্যানুভার সবচেয়ে ইম্পর্টেন্ট। সব জায়গায় একটা জিনিস বারবার হোল্ড করা আছে, মিরর সিগন্যাল ম্যানুভার। আর এই যে রাউন্ড অ্যাবাউট অর্থাৎ গোল চত্বরের ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে, আপনি যেই দিকে গোল চত্বরে যাবেন আপনার গাড়িটাকে সেই লাইনে সুন্দরভাবে পজিশন করবেন। যেমন এই কমলা গাড়িটাকে দেখেন, ও গোল চত্বর থেকে যাবে বামে, ও নিজেকে সর্ব লেফট লেনে কিন্তু পজিশন করে রেখেছে। তাই গোল চত্বরে অবশ্যই নিজের গাড়িকে সঠিকভাবে পজিশন করার উপরে গুরুত্ব দিবেন। আর এখান থেকে ইম্পর্টেন্ট খুব একটা, আচ্ছা, মাল্টিপল রাউন্ড অ্যাবাউটস এরকম দেখা যায় যে পরপর দুইটা গোল চত্বর বা তিনটা গোল চত্বর এরকম থাকতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট গোল চত্বরকে একটা গোল চত্বর হিসেবে কাউন্ট করবেন, এবং নর্মালি আপনারা যেভাবে গোল চত্বরে গাড়ি পজিশন করেন বা ম্যানুভার করেন, ঠিক একইভাবেও এখানেই ম্যানুভার করবেন। আর এখান থেকে মোটামুটি আর ইম্পর্টেন্ট কিছু নাই। এই তো ইউজিং দ্য রোডের থেকে যা যা ইম্পর্টেন্ট ছিল আমি বলে দিয়েছি। আর এখান থেকে হাইওয়ে করে লার্ন থেকে আজকে কোনো নতুন টপিক পড়ানো যায়? রোড ইউজার্স রিকোয়ারিং এক্সট্রা কেয়ার আমি পড়িয়েছি। আচ্ছা, আমরা আজকে আরেকটা যে টপিক পড়বো সেটা হচ্ছে ড্রাইভিং ইন অ্যাডভার্স ওয়েদার। আচ্ছা, অর্থাৎ অ্যাডভার্স ওয়েদার বলতে কি, স্বাভাবিক থেকে যে ব্যতিক্রম ওয়েদার গুলো থাকে, ঠিক না, প্রতিকূল আবহাওয়া। অ্যাডভার্স ওয়েদারের সঠিক শাব্দিক বাংলা হচ্ছে প্রতিকূল আবহাওয়া। প্রতিকূল আবহাওয়াতে আপনারা কিভাবে গাড়ি চালাবেন, এই টপিকের মধ্যে অলরেডি আমরা অনেক কিছু বলে দিয়েছি। যে আমরা আগে কোয়েশ্চেন সলভ করার টাইমে ড্রাই থাকলে কিভাবে গাড়ি চালাতে হবে, ওয়েট থাকলে কি, স্নোই থাকলে কি, আমরা ফগি থাকলে কিভাবে গাড়ি চালাতে হবে, সেগুলো আমরা এর আগেও সলভ করেছি কোয়েশ্চেন, বাট আজকে আমরা একটু সুন্দরভাবে আরো ডিপলি এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, you must use headlights when visibility is seriously reduced, generally when you cannot see for more than 100 meters. আপনার অবশ্যই আপনার হেডলাইটস ইউজ করতে হবে যখন আপনার ভিজিবিলিটি খুব বেশি পরিমাণে কমে যাবে। সিরিয়াসলি রিডিউসড অর্থাৎ কি, স্বাভাবিক থেকে অনেক বেশি পরিমাণে রিডিউস হয়ে গিয়েছে বা কমে গিয়েছে। জেনারেলি ওয়েন ইউ ক্যান নট সি ফর মোর দেন 100 মিটার, আপনি যখন 100 মিটারের দূরত্বের বেশি দেখতে পারবেন না, তখনই আপনার মনে করতে হবে যে আপনার ভিজিবিলিটি সিরিয়াসলি রিডিউস এবং আপনাকে হেডলাইট ইউজ করতে হবে। ইউ মে অলসো ইউজ ফ্রন্ট or rear fog lights, but you must switch them off when visibility improves. আপনি ফ্রন্ট বা রিয়ার ফগ লাইটস ইউজ করতে পারবেন, কিন্তু আপনার ভিজিবিলিটি যখন ঠিক হয়ে যাবে বা ইমপ্রুভ হয়ে যাবে, তখন সাথে সাথে আপনাকে সেটা বন্ধ করে দিতে হবে।
এবার আসি ওয়েট ওয়েদার, অর্থাৎ ভিজা ওয়েদার বা বৃষ্টির দিনের ক্ষেত্রে। ইন ওয়েট ওয়েদার স্টপিং ডিস্টেন্সেস উইল বি অ্যাট লিস্ট ডাবল দোজ রিকোয়ার্ড ফর স্টপিং অন ড্রাই রোডস। এটা দিয়ে কি বোঝানো হয়েছে, ওয়েট ওয়েদারে শুষ্ক রাস্তা অর্থাৎ ড্রাই রাস্তায় থামার জন্য যেটুকু দূরত্বের প্রয়োজন তার থেকে দ্বিগুণ দূরত্বের প্রয়োজন হবে। আমরা কি বলেছিলাম, ড্রাই ওয়েদারে যদি 2 সেকেন্ড গ্যাপ রাখতে হয়, ওয়েট ওয়েদারে সেই গ্যাপটা রাখতে হবে 4 সেকেন্ড, কারণ গাড়ি থামার দূরত্ব দ্বিগুণ হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে। কারণ আপনার টায়ারের গ্রিপ অর্থাৎ আপনার যে টায়ারের সাথে সড়কের যে সংঘর্ষ বা যে ঘর্ষণটা, ঠিক আছে, এটা কি তো বলে যে কি ফ্রিকশন, সেটা ওয়েট ওয়েদারে অনেক পরিমাণে কমে যায়। এই ক্ষেত্রে আপনার যে টায়ারের গ্রিপ সেটা খুব একটা ভালো থাকে না রাস্তার উপরে, তাই কন্ট্রোল লস হতেই পারে। এরপরে এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট, if the steering becomes unresponsive, it probably means that the water is preventing the tires from gripping the road. Ease off the accelerator and slow down gradually. ওয়েট ওয়েদারে গাড়ি চালানোর সময় অনেক সময় মনে হতে পারবে যে আপনার স্টিয়ারিং আনরেসপন্সিভ, অর্থাৎ আপনি আপনার স্টিয়ারিং ডান বাম ঘোরাচ্ছেন, বাট যেভাবে আপনি ঘোরাতে চাচ্ছেন ওই পরিমাণে রেসপন্স আপনি পাচ্ছেন না, মনে হচ্ছে যে কেমন যেন ঠিকভাবে ঘুরতেছে না বা বেশি ঘুরতেছে কম ঘুরতেছে। এটা হয় তখন যখন আপনার গাড়ির চাকার সাথে আপনার যে রাস্তাটা সেটার মধ্যে ঘর্ষণ কমে যায় এবং চাকাটা রাস্তার সাথে কোনো গ্রিপ পায় না, ঠিক আছে। সেক্ষেত্রে সর্বদা আপনার যে অ্যাক্সিলারেটরের উপরে যে আপনার যে গতি সেটা আপনার কমায় আনতে হবে, অর্থাৎ ইজ অফ দ্য অ্যাক্সিলারেটর এন্ড স্লো ডাউন গ্র্যাজুয়ালি। এবারে দ্য রেইন এন্ড স্প্রে ফ্রম ভেহিকলস মে মেক ইট ডিফিকাল্ট টু সি এন্ড বি সিন। স্প্রে মানে কি, আপনি যখন একটা গাড়িকে বৃষ্টির মধ্যে ফলো করতে থাকেন, গাড়ির চাকা থেকে কিন্তু পানি ছিটকে এসে আপনার উপরে পড়ে, এটাই স্প্রে। তাই এটা আপনার ভিজিবিলিটির উপর একটা আপনার গাড়ি চালানোর সময় ডিফিকাল্টি তৈরি করতে পারে, ভিজিবিলিটি আপনার রিডিউস করে দিতে পারে। তাই সর্বদা সেটার ক্ষেত্রে আপনার সাবধান থাকতে হবে। এবার আসে আইসি অ্যান্ড স্নোই ওয়েদার। ইন উইন্টার চেক দ্য লোকাল ওয়েদার ফোরকাস্ট ফর ওয়ার্নিংস অফ আইসি অর স্নোই ওয়েদার। অর্থাৎ শীতকালে বরফ পড়া বা তুষারপাতের সতর্কতার জন্য আপনার যে আবহাওয়ার যে পূর্বাভাস থাকে বা যে নিউজগুলো থাকে সেগুলা কেয়ারফুলি ফলো করবেন। ডু নট ড্রাইভ ইন দিস কন্ডিশনস আনলেস ইউর জার্নি ইজ এসেনশিয়াল। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ডু নট ড্রাইভ ইন দিস কন্ডিশনস আনলেস ইউর জার্নি ইজ এসেনশিয়াল। এই প্রশ্নটা এর আগে একবার এসেছে। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এরকম আইসি বা স্নো ওয়েদারে একদম অত্যাবশ্যক না হলে কখনই আপনি ড্রাইভ করবেন না। অনেক অত্যাবশ্যক হলে তখনই ড্রাইভ করবেন, এছাড়া ড্রাইভ না করাটাই শ্রেয়। If it is, take great care and allow more time for your journey. Take an emergency kit of de-icer and ice scraper, torch, warm clothing and boots, first aid kit, jump plates and a shovel, together with a warm drink and emergency food in case you get stuck or your vehicle breaks down. যদি আপনার জার্নি করাটা অত্যাবশ্যকই হয় তাহলে সর্বপ্রথম কি মেক শিওর করবেন যে আপনি যথেষ্ট সময় নিয়ে বের হচ্ছেন, এক্সট্রা টাইম অ্যালাউ করবেন। সাথে একটা ইমার্জেন্সি কিট রাখবেন, ডি-আইসার। ডি-আইসার হচ্ছে আপনার গাড়ি থেকে বরফ গলানোর জন্য যে কিট সেটা। আইস স্ক্রেপার অর্থাৎ স্ক্রেপ করে যায় আপনাদের বরফ সরানো হয় গাড়ির উপর থেকে। টর্চ লাইট, ওয়ার্ম ক্লদিং অর্থাৎ উষ্ণ জামা কাপড়, বুটস, ফার্স্ট এড কিট, জাম্পলেটস। জাম্পলেটস হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক তার যেটা হচ্ছে গিয়ে আপনার গাড়ির ইঞ্জিনকে আরেকটা মনে করেন যে গাড়ির ইঞ্জিনের সাথে কানেক্ট করে, ব্যাটারির সাথে কানেক্ট করে গাড়ি স্টার্ট করতে হেল্প করে, ঠিক আছে। বা আপনার কাছে যদি এক্সট্রা ব্যাটারি থাকে সেই ব্যাটারিকে আপনি তার দিয়ে আপনার নিজের গাড়ির ব্যাটারির সাথে সংযোগ করে গাড়ি স্টার্ট করতে হেল্প করবেন। শীতকালে অতিরিক্ত ঠান্ডার জন্য গাড়ির ব্যাটারি কিন্তু বসে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে তখন দেখা যায় যে গাড়ির ব্যাটারিতে এক্সটার্নালি একটু ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হয় যেন গাড়িটা স্টার্ট হয়, এটার জন্যই জাম্পলেটস ইউজ করা হয়। তারপরে শোভেল আর সাথে ওয়ার্ম ড্রিঙ্ক এবং ইমার্জেন্সি ফুড যদি আপনি রাস্তার মধ্যে আটকে যান বা আপনার গাড়ি নষ্ট হয়ে যায়। তাই বিফোর ইউ সেট অফ অর্থাৎ জার্নি শুরু করার আগে ইউ মাস্ট বি এবল টু সি সো ক্লিয়ার অল স্নো এন্ড আইস ফ্রম ইউর ভেহিকলস। আপনি জার্নি শুরু করার আগে অবশ্যই আপনার যানবাহনের উপর থেকে যে আইস পড়া থাকবে বা যে বরফ জমা থাকবে সেটা সঠিকভাবে পরিষ্কার করে নেবেন। মেক শিওর করবেন আপনার লাইট যেন পরিষ্কার থাকবে, আপনার নাম্বার প্লেট যেন ভিজিবল এবং লেজিবল থাকে, আপনার যে নাম্বার প্লেট সেটা যেন সঠিকভাবে মানুষ দেখতে পারে। মেক শিওর দ্য মিরর্স আর ক্লিয়ার এন্ড দ্য উইন্ডোজ আর ডিমিস্টেড থরোলি। অর্থাৎ আপনার যে জানালা সেটার মধ্যে বা আপনার যে রিয়ার ভিউ মিরর এটাতে যেন
ওটা যেন সম্পূর্ণ পরিষ্কার থাকে এবং কোনো কুয়াশা যদি সেটাতে জমে থাকে বা ফগ যদি জমে থাকে, ঠিক আছে, সেটা যেন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়, তারপরে গাড়ি চালানো শুরু করবে। এই যে দেখেন, এখানের মধ্যে দেখেন কুয়াশা জমে গেছে একটু, ঠিক আছে, বাকিগুলোতে কুয়াশা জমা। এটা যেন না হয়, এটা যেন পারফেক্টলি ডিমিস্টেড হয়, ঠিক আছে, যেন আপনি ক্লিয়ার ভিউ পান। এই তো। আর কি, ওয়েন ড্রাইভিং অন আইসি ওয়েদার্স ড্রাইভ উইথ কেয়ার, সতর্কতার সাথে গাড়ি চালাবেন। এন্ড ইভেন ইফ দ্য রোডস হ্যাভ বিন ট্রিটেড, রাস্তা যদি বরফ সরানো থাকে তাও মানে সতর্কতার সাথে গাড়ি চালাবেন। কিপ ওয়েল ব্যাক ফ্রম দ্য রোড ইউজার ইন ফ্রন্ট, এর স্টপিং ডিস্টেন্সেস ক্যান বি 10 টাইমস অর গ্রেটার। এটা আমি এর আগে বলেছিলাম যে স্নোই ওয়েদারে দূরত্ব যেটা গাড়ি স্টপ করার সেটা 10 গুণ হয়ে যায় নর্মাল ওয়েদারের থেকে। Take care when overtaking vehicles spreading salt or other de-icer, particularly if you are riding a motorcycle or cycle. যে সকল গাড়িগুলো দেখবেন অনেক সময় ট্রাক দিয়ে বা এরকম ট্রেলার দিয়ে ডি-আইসার বা ইয়ার উপরে, বরফের উপরে সল্ট অর্থাৎ লবণ ফালানো হয় যেন বরফটা তাড়াতাড়ি গলে যায়। এই সকল ভেহিকেলকে ওভারটেক করার টাইমে কেয়ারফুল থাকবেন, বিশেষ করে আপনি যদি মোটরসাইকেল বা সাইকেলে থাকেন। Watch out for snow plows which may throw out snow on other side. Do not overtake them unless the lane you intend to use has been cleared. Snow plow কি, রাস্তায় যে ট্রাকগুলা দিয়ে যে সামনে অনেক বড় পরিমাণে স্নো সরানোর জন্য একটা যন্ত্র লাগানো থাকে এবং ওইটা দিয়ে হচ্ছে দুই সাইডে স্নো সরাইতে থাকে এবং দুই সাইডে স্নো যাইতে থাকে। এই সকল গাড়ি ওভারটেক করার কোনো দরকার নেই, কারণ স্নো প্লাউ যখন চলতে থাকে দুই সাইডে কিন্তু ছিটকে পড়তে থাকে বরফগুলা রাস্তার, ঠিক আছে। তাই নিজের যখন যে রোডে আপনি যাবেন সেটা ক্লিয়ার হওয়ার পরই আপনি ওভারটেক করবেন। তারপর এটা অনেক ইম্পর্টেন্ট, ড্রাইভ এট আ স্লো স্পিড ইন অ্যাজ হাই গিয়ার এজ পসিবল। এটা কেন বলা হয়েছে যে অ্যাজ হাই গিয়ার এজ পসিবল কিন্তু স্লো স্পিড? আপনি যখন স্লো স্পিডে গাড়ি চালাবেন এবং গাড়ির গিয়ারটা হাই থাকবে, আপনার গাড়ির উপরে কন্ট্রোল সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে, এবং আপনি আপনার গাড়ির ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার গাড়ির গিয়ার 6 থাকলে 5-এ, 4-এ, 3-এ, 2-এ একইভাবে গ্র্যাজুয়ালি নামাতে নামাতে গাড়ির গতি কমাতে পারবেন আপনি। তাই সেই ইঞ্জিন ব্রেকিং সুবিধার জন্য গাড়ির স্লো স্পিড হাই গিয়ারে চালাতে হবে। উইন্ডি ওয়েদার অর্থাৎ বায়ু যেসব অর্থাৎ যেদিন বেশি পরিমাণে বায়ু প্রবাহিত হবে সেদিন আপনি গাড়ি কিভাবে চালাবেন। হাই সাইডেড ভেহিকেলস আর মোস্ট এফেক্টেড বাই উইন্ডি ওয়েদার। হাই সাইডেড অর্থাৎ উঁচা যানবাহন গুলা, ভারী যানবাহন গুলো উইন্ডি ওয়েদারে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। বাট স্ট্রং গাস্টস ক্যান অলসো ব্লো আ কার, সাইক্লিস্ট, মোটরসাইক্লিস্ট অর হর্স রাইডার। অফকোর্স স্ট্রং গাস্ট কি, হঠাৎ করে বাতাসের যে প্রবাহ সেটা কিন্তু একটা গাড়ি বা একটা সাইক্লিস্ট বা মোটরসাইকেলের যে ভারসাম্য সেটা নষ্ট করতে পারে। দিস ক্যান হ্যাপেন অন ওপেন স্ট্রেচেস, এটা অনেক ইম্পর্টেন্ট। দিস ক্যান হ্যাপেন অন ওপেন স্ট্রেচেস অফ রোড এক্সপোজড টু স্ট্রং ক্রস উইন্ডস or when passing bridges or gaps in hedges. কোথায় স্ট্রং গাস্ট অফ উইন্ড সবচেয়ে বেশি হতে পারে? যখন আপনি ওপেন স্ট্রেচেস, ঠিক আছে, যে সব অনেক বড় রাস্তা একদম ওপেন স্ট্রেচ, এক্সপোজ টু স্ট্রং ক্রস উইন্ডস অর ওয়েন পাসিং ব্রিজেস, অর্থাৎ আপনি যখন ব্রিজের নিচ দিয়ে যাবেন বা এরকম গ্যাপস থাকবে রাস্তার মধ্যে, সে সকল জায়গায় স্ট্রং গাস্ট অফ উইন্ড সবচেয়ে বেশি থাকবে, অর্থাৎ বায়ু হঠাৎ করে বেশি প্রবাহিত হওয়ার সম্ভাবনা সেখানে বেশি থাকবে। In very windy weather, your vehicle may be affected by turbulence created by large vehicles. Turbulence created by large vehicles কি? বড় বড় যানবাহন যখন এই বায়ুর মধ্য দিয়ে চলে যায় তারা কিন্তু বাতাসটাকে কেটে সামনে আগাচ্ছে। বাতাসটা কেটে সামনে আগানোতে কি, বাতাসের যে স্বাভাবিক প্রবাহের যে ফ্লো সেটা বিঘ্ন ঘটতেছে, তাই বাতাসটা কি দুই সাইডের মধ্যে এলোমেলো ভাবে প্রবাহিত হওয়া শুরু করবে। এটাই টার্বুলেন্স। এই বড় গাড়ির টার্বুলেন্সের জন্য মোটরসাইকেলিস্টরা এফেক্টেড হতে পারে, ঠিক আছে, কারণ বাতাস যখন হঠাৎ করে এলোমেলো ভাবে প্রবাহিত হওয়া শুরু করে তখন মোটরসাইকেলের উপরে যখন এটা এসে পড়ে তাদের ব্যালেন্স হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই মোটরসাইকেলকে ওভারটেক করার টাইমে বা মোটরসাইকেল যদি আপনি চালান ওভারটেক করার টাইমে অবশ্যই খেয়াল রাখবেন। ফগের ক্ষেত্রে ফগ আর আইসি কন্ডিশন অনেকটা সেমই। আপনার গাড়ির যেন সবগুলা উইন্ডো ক্লিয়ার থাকে সেটা নিশ্চিত করবেন, আর আপনার লাইট যেন সব কাজ করে এবং লাইট যেন দেখতে পারে এটা মেক শিওর করবেন। ফগ লাইট ইউজ করবেন এবং খুব কাছাকাছি কোনো গাড়িকে ফলো করবেন না বা ওভারটেক করে হঠাৎ করে কাট ইন করবেন না, বেশি জোরে গাড়ি চালাবেন না। যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বের হবেন যেন ফগ যদি বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যাকআপ থাকে ওয়েট করার, এগুলাই। আচ্ছা, ইউ মাস্ট নট ইউজ ফ্রন্ট অর
rear fog lights unless visibility is seriously reduced. একদম বাজে ভিজিবিলিটি না হলে ফ্রন্ট বা রিয়ার ফগ লাইটস ইউজ করবেন না। হট ওয়েদার, কিপ ইউর ভেহিকেল ওয়েল ভেন্টিলেটেড টু অ্যাভয়েড ড্রাউজিনেস। যখন আপনি অনেক উষ্ণ কোনো ওয়েদারে গাড়ি চালাবেন বা হট ওয়েদারে গাড়ি চালাবেন, অবশ্যই আপনার গাড়ির যে ভেন্টিলেশন অর্থাৎ বায়ু চলাচল যে পথ সেটা মেকশিওর করবেন যেন ঠিক থাকে। কারণ অনেক গরমের মধ্যে যদি আপনি গাড়ির সব জানালাও তুলে রাখেন, আপনার এয়ার কন্ডিশনার চালিয়ে না রাখেন, আপনার কিন্তু ড্রাউজিনেস হতে পারে অর্থাৎ মাথা ঘোরাতে পারে। তাই এটা অবশ্যই মেকশিওর করবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খুবই, be aware that the road surface may become soft or if it rains after a dry spell it may become slippery. অনেক হট ওয়েদারে আপনার যে রোড সারফেস, ঠিক আছে, রোডে কি পিচ ঢালাই দেওয়া থাকে, ঠিক না? আপনারা জানেন এক্সট্রিম হটনেসে বা অনেক বেশি গরম পড়লেই পিচগুলা কিন্তু প্রসারিত হয়, ঠিক না? সেই ক্ষেত্রে যে রোডটা সফট হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই এই সফট হওয়ার জন্য আপনার খেয়াল রাখতে হবে। বা হঠাৎ করে বৃষ্টি হয়ে আবার রোদ উঠে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু রাস্তাটা স্লিপারি হয়ে থাকতে পারে। তাই এই কন্ডিশন গুলা কিন্তু আপনার গাড়ির যে দিস কুড এফেক্ট ইউর স্টিয়ারিং এন্ড ব্রেকিং, আপনার গাড়ির স্টিয়ারিং এবং ব্রেকিং এ কিন্তু প্রভাব ফেলতে পারে। তাই এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আজকের ক্লাসে মোটামুটি এগুলাই ছিল, ভেহিকেল হ্যান্ডলিং, ইউজিং দ্য রোড এন্ড ড্রাইভিং ইন অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। আমরা 3টা জিনিস পড়িয়েছি। ক্লাসটা রেকর্ড করা থাকবে, অবশ্যই ক্লাসটা রেকর্ড থেকে আরেকবার দেখে রিভিশন করে নিন। আজকের ক্লাস